সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন খোলা জানালা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মাওলা মুরাদ। কাছের কিংবা দূরের যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা। আইনের জটিল বিষয়গুলোকে সহজ করে তুলে ধরবার জন্য আর আইনের জটিল সমস্যাগুলোকে সমাধান করবার জন্যই আমাদের এই প্রয়াস। দর্শক, আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দুর্নীতি এবং রাষ্ট্র সংস্কার। একটি রাষ্ট্রের কোন কোন জায়গায় দুর্নীতি হলে একটি রাষ্ট্র গতি স্লথ হয়ে যায় কিংবা সারা বিশ্বে তার একটা প্রভাব পড়ে, সেটা আমরা অতীতেই দেখেছি। বিভিন্ন সময় বাংলাদেশ দুর্নীতিতে কখনো চ্যাম্পিয়ন, কখনো 14তম, কখনো 13তম হয়েছে। বিগত 2025 সালেও আমাদের অবস্থানটা, এই বছরেও আমাদের অবস্থানটা 14তম অবস্থানে রয়েছে টিআইবি স্মারকে। জার্মান ভিত্তিক এই সংস্থাটি যে গবেষণা করেছে সে অনুপাতে পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতি হয়, কিন্তু আমাদের দেশে এই দুর্নীতির সাথে রাষ্ট্র সংস্কারের বিষয়টি কেমনভাবে জড়িত সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মাঝে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুর্নীতি দমন কমিশনের সম্মানিত পাবলিক প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট কবির হোসাইন, এবং আমাদের মাঝে রয়েছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবুন নাহার লীনা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের সাথে দুর্নীতির সম্পর্কটা কী এবং দুর্নীতি কেমন পর্যন্ত হলে সেটা সহনীয় হয় এবং দেশের সাথে এটা সম্পৃক্ত হয়ে ওঠে। তা আমরা প্রথমে যদি একটু শুরুতেই কথা বলতে চাই অ্যাডভোকেট কবির হোসেনের সাথে, যে আসলে যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা এখন বলছি সেটার সাথে দুর্নীতির সম্পর্কটা কেমন। দুর্নীতি এই জিনিসটার সাথে এখন আমরা কম বেশি সবাই জানি, কারণ দুর্নীতিতে আমরা যে বিশ্ব চ্যাম্পিয়ন ছিলাম 4 বার, এরপরে এই 15 বছর বিশেষ করে স্বৈরশাসক শেখ হাসিনার আমলটা কিভাবে যে দুর্নীতি হয়েছে এটা একেবারে একজন উচ্চশিক্ষিত থেকে রিকশাওয়ালা পর্যন্ত এই বিষয়টা জানে। দুর্নীতিতে আমরা যে হারে বাংলাদেশের অর্থ, বিশেষ করে ব্যাংকগুলো যেভাবে লুটপাট হয়েছে, বিদেশে যেভাবে টাকা পাচার হয়েছে, আপনারা জেনে অবাক হবেন একজন লোক দুর্নীতি করে বাইরে টাকা পাচার করে প্রায় 400টা বাড়ি করেছেন। আচ্ছা, কীরকম যে দুর্নীতি! এখন এই কারণে আমরা দেউলিয়ার পথে, এখন কয়েকটি ব্যাংক অলরেডি দেউলিয়া হয়ে গেছে। দুর্নীতির যে বিষয়টা বললেন যে দুর্নীতি করে বিদেশে 400টা বাড়ি হয়েছে, এটা সরকার তাহলে কোথায় ছিল? এখানে সরকারেরও সহযোগিতা ছিল। যারা সরকারের একদম টপ লেভেলে আছেন, যারা সরকার পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন, তাদের সহায়তায় তো হয়েছে দুর্নীতিটা হয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা আবার কথা বলবো। অ্যাডভোকেট লীনা, আপনার কাছ থেকে একটু যেটা জানতে চাই যে রাষ্ট্রযন্ত্রে যে দুর্নীতিগুলো হয় সেটার উৎসগুলো মূলত কি কি, কোন কোন জায়গাতে দুর্নীতিগুলো হয়? আজকে আসলে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা আসলে খুব সময় উপযোগী, এবং কি রাষ্ট্র যে সংস্কারের কথা আমরা বলছি, বিশেষ করে এই 5 আগস্টের পরবর্তী সময়ে, সেটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত দুর্নীতি এবং কি 5 আগস্টের সাথে কি দুর্নীতির একটা দুর্নীতি প্রতিরোধের একটা সম্পর্ক রয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই। যে আকাঙ্ক্ষা নিয়ে এই তরুণ প্রজন্ম এবং কি সমস্ত দেশবাসী, প্রত্যেকটা দল থেকে শুরু করে আপামর জনগোষ্ঠী সবাই যারা সংযুক্ত, তারা আসলে ক্লান্ত হয়ে গেছে একদম দুর্নীতি দেখতে দেখতে। এর জন্যই কিন্তু আজকের এই কথা, এবং কি এই যে রাষ্ট্র সংস্কার কথাটা কিন্তু বারবার উঠে আসছে এই 5 আগস্টের পরে। রাষ্ট্র সংস্কার এবং দুর্নীতি একটা অপরটার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। দুর্নীতি যদি প্রতিরোধ করা সম্ভব না হয় তাহলে এই রাষ্ট্র সংস্কার করা মোটেই সম্ভব নয়। রাষ্ট্র সংস্কার করতে গেলে এই দুর্নীতির যে খাতগুলো আমাদেরকে দেখতে হবে, তার মধ্যে একটি বিষয় হচ্ছে অর্থনৈতিক বিষয়টা। রাষ্ট্রের যে অর্থনৈতিক যে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো আছে সেগুলোকে খুব স্বচ্ছতার সাথে জনসমক্ষে আনতে হবে। যে রাষ্ট্রীয় ক্ষেত্রে যে দুর্নীতিগুলো হয় তার মূল উৎস আপনি বলতে যাচ্ছেন অর্থনৈতিক স্বচ্ছতার কথা বলছি আমি। অর্থনৈতিক স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। এটা ট্রান্সপারেন্সি যত ভালো থাকবে তত বেশি দুর্নীতিমুক্ত থাকবে, এটা জনসমক্ষে আনতে হবে। এবং কি শুধু অর্থনৈতিক স্বচ্ছতার কথা বলবো না,
এটা আপনার প্রত্যেকটা সেক্টরে। মানে এটা ছাড়া আর কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয় বা কোন কোন খাতে দুর্নীতির বিষয়টা রয়েছে, শিক্ষা বা অন্য কোন খাতগুলোতে রয়েছে? আপনি শিক্ষার ক্ষেত্রেও তো বলতে পারেন। শিক্ষা এখন আপনি যান, শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো বিশেষ করে বোর্ডগুলোতে যান, জি, শিক্ষা মন্ত্রণালয়ে যান, যারা আমাদেরকে ক্লাস 1 থেকে আমরা ক্লাস 5-এ যে প্রাইমারি স্কুলের টিচার, জি, ওনারা সারা জীবনটা আমাদের মানুষ গড়ার জন্য যে সময়টা ব্যয় করলেন, ওনারা যখন রিটায়ার্ড হয়ে টাকাগুলোর জন্য যান পেনশনের, কত বছর ওইখানে ঘুরতে হয়। এবং আমি অনেককেই বলতে শুনেছি অর্ধেক টাকা তাদেরকে সেখানে দিয়ে আসতে হয়। এটা একটা দুর্নীতি না শিক্ষা ক্ষেত্রে? আপনি মেডিকেলে যান, স্বাস্থ্য খাতে যান, দেখবেন সেখানে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, যার কারণে মানুষ বাধ্য হয়ে প্রাইভেট বেসরকারি হসপিটালে ক্লিনিকে যাচ্ছেন। সেখানেও তো গলা কাটা টাকা নিচ্ছেন, ঠিকভাবে ট্রিটমেন্ট হচ্ছে না। আর আপনি বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যেখানে মনে করেন যোগাযোগ ব্যবস্থা, আপনি 100 কোটি টাকার একটা কাজ আপনি টেন্ডার পেলেন রাস্তার অথবা কোনো ভবন, যে প্রজেক্টগুলো হয়, সেখানে দেখবেন যে 50% কাজ হচ্ছে না। বাংলাদেশে এমন কোনো মন্ত্রণালয় নাই, এমন কোনো সেক্টর নাই যেখানে কম বেশি দুর্নীতি হচ্ছে না। এই দুর্নীতিগুলো প্রত্যেকটা সেক্টরে, আপনি বলতে চাচ্ছেন যে দুর্নীতি হচ্ছে, অনেকটা আকণ্ঠ নিমজ্জিত। হ্যাঁ, এটার কারণে আজকে সাধারণ ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, ওনারা নিজ থেকেই আজকে আন্দোলন শুরু করেছেন। 5ই আগস্ট তাদের যে এখানে যারা রাজনৈতিক নেতৃত্ব, যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার বাইরে আছেন, যারা ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতেছেন, তারাও যে দুর্নীতির ব্যাপারে কোনো মতেই সিরিয়াস না, কারণ তারাও চাই যে আবার ওইখানে গিয়ে দুর্নীতি করবে। এই জন্যেই আজকে সাধারণ ছাত্ররা 5ই আগস্টে রাষ্ট্র সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে আজকে সোচ্চার হচ্ছেন। আচ্ছা, রাজনৈতিক যে নেতৃত্ব, তার যে সম্পৃক্ততা বলা হচ্ছে যে দুর্নীতির ক্ষেত্রে, এটা রাজনৈতিক সদিচ্ছাটা কতটা প্রয়োজন এই দুর্নীতি প্রতিরোধ করতে গেলে? দুর্নীতি প্রতিরোধ করার জন্য আসলে মূলত রাজনৈতিক দলগুলোই তো রাষ্ট্র পরিচালনা করে। সরকার গঠন করবে রাজনৈতিক দল, যে কোনো একটা দলই আসবে, যারা ভোটে নির্বাচিত হবেন তারাই হয়তো রাষ্ট্র পরিচালনা করবেন, সরকারের দায়িত্বে থাকবেন। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যেরকম সরকারের যে থাকবেন তারও যেরকম ভূমিকা আছে, বিরোধী দলে যে থাকবেন তারও ভূমিকা কোনো অংশেই কম নয়। সবাই তো আমরা এই দেশেরই নাগরিক। জি, আমরা এই দেশেরই নাগরিক। যে এর জন্য বলা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা না থাকে তাহলে দুর্নীতি কোনোদিনও কমানো সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর অবশ্যই সদিচ্ছা থাকতে হবে। কোন কোন সেক্টরগুলোতে দুর্নীতি হচ্ছে, স্বজনপ্রিয়তা কমাতে হবে। আমার রাজনৈতিক দলের একজন কর্মী, নেতা, সেটা দেখা যাবে না, আমার দেশকে সবার আগে বড় করে দেখতে হবে যে এইখানে দুর্নীতি হচ্ছে, এখানে আমার দল বা আমার দলের একজন আমার কর্মী সে দুর্নীতি করছে, সেই দিকে দৃষ্টি দেওয়া যাবে না। দেখতে হবে যে দুর্নীতিটা যদি সবার আগে থাকে সেটা। এবং কি আমি বিরোধী দল যারা থাকবে তাদেরকেও বলবো যে তারাও তো একটা রাজনৈতিক দল, তাদেরকেও ওইটা কি করতে হবে, সোচ্চার হতে হবে যে এখানে দুর্নীতি হচ্ছে, এখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর জন্য রাজনৈতিক দলগুলোর অবশ্যই প্রথম ভূমিকা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া। স্বজনপ্রিয়তা দেখানো যাবে না, রাজনৈতিক কোনো জিরো টলারেন্স হতে হবে, সেটা রাজনৈতিক কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না দুর্নীতি করার ক্ষেত্রে। আচ্ছা, এটার পাশাপাশি আমরা যেটা দেখি যে প্রশাসনিক যে দুর্নীতিটা, আমরা প্রত্যেক জায়গাতে গেলেই দেখি যে প্রশাসনিক ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবটাই কি এই দুর্নীতি বাড়ার ক্ষেত্রে কারণ? আমরা নিজেরা, আমি যেখানে পরিচালক, আমি যদি দেশের আইন না মানি অথবা স্বচ্ছতা না দেখে, তাহলে আমার অধীনস্থ যারা আছে তারাও তো স্বচ্ছতা দেখাবে না। আগে আমাকে ঠিক করতে হবে, তারপরেই আমার অধীনস্থ এরা ঠিক হবে। তার মানে ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, যিনি প্রধান তাকে আগে স্বচ্ছতা দেখাইতে হবে, তাকে আগে নিজের হিসাবটা দেখাইতে হবে, তাহলে বাকিরা আসবে এবং তার দেখা দেখি হবে, অথবা তাকে বলতে হবে যে আমি দিচ্ছি, আপনি কেন দিচ্ছেন। কিন্তু এটা হচ্ছে না। আচ্ছা অ্যাডভোকেট লীনা, আমরা বিভিন্ন জায়গাতেই প্রশাসনিক যে অফিসগুলো রয়েছে সেগুলোতে গেলেই দেখি যে এখন বাইরে একটা সাইনবোর্ড লেখা যে আমি এবং আমার অফিস সম্পূর্ণ দুর্নীতি মুক্ত। আসলে কি বাস্তবে সেটা হয় বা হচ্ছে না সেটা বলবো না, সবাই অসৎ সেটা হবে না। আমার দেশের এখনো অনেক মানুষ আছে, অনেক ব্যক্তি আছে যারা সত্যিকার অর্থেই দুর্নীতির বাইরে, তারা দেশটাকে গড়তে চায়, দেশটাকে ভালোবাসে, অনেকে কাজ করে। হয়তো আমার একক প্রচেষ্টায় এই পুরো দেশটা বা আমার একটা প্রতিষ্ঠানকে পরিবর্তন করা সম্ভব নয়। আমাদেরকে কিছু নৈতিক দায়িত্ব আছে। এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বলছে যে আমরা দুর্নীতিমুক্ত, এটা একটা ভালো একটা উদ্যোগ।
বলুক, বললে আমি মানে জানবো, অন্তত আপনি কিছু জানবেন, কিছুটা হলো অন্ততপক্ষে একটা মেসেজ যাক জি জি যে আমরা দুর্নীতি থেকে দূরে থাকতে চাচ্ছি। হয়তো এই মেসেজটা যে দুর্নীতি করতে চাচ্ছে তাকে একটু দূরে সরিয়ে রাখবে, যে এটা একটা মেসেজ যে না, দুর্নীতি করলে হয়তো এটা প্রকাশ্যে চলে আসবে। জি জি তো এর জন্য আর কি যে কোনো উদ্যোগকে সাধুবাদ জানানো উচিত। হয়তো জি। প্রচেষ্টা ইনশাআল্লাহ একদিন আমরা একসময় হয়তো সাকসেসফুল হব। আমরা দেখা যাবে ইনশাআল্লাহ। দুর্নীতির যে সূচক, সেই সূচকে আমরা আস্তে আস্তে আরো আস্তে আস্তে ভালো আমরা অবস্থানে ভালো যাব। পজিশনে চলে জি, আসবো। জি। আচ্ছা, অ্যাডভোকেট কবির হোসেন, আপনার কাছ থেকে যেটা একটু জানতে চাই যে আপনি তো দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর। দুর্নীতি দমন কমিশন কি এক্ষেত্রে আসলে দুর্নীতি মুক্ত করার জন্য রাষ্ট্রযন্ত্রটাকে যথাযথ ভূমিকা পালন করতে পারছে কিনা, বা না পারলে সেটা কেন? আমি আসলে প্রায় 2 মাস 2.5 মাস হলো দায়িত্বে আছি আর কি। জি আমি দুর্নীতি দমন কমিশনের একদম টপ লেভেল থেকে যারা এখানে অধীনস্থ সবার কম বেশি জানাশোনা আছে, তাদের আন্তরিকতার অভাব নেই, কিন্তু এখনো সেই অন্ধকারের অনেকের এই যে নিয়ন্ত্রণটা, জি আমরা এখনো নিয়ন্ত্রণহীন হতে পারিনি। আমার ইচ্ছা যেটা রুলস, আমি সেভাবে প্রসিড হতে পারতেছি না এখনো। কেন? উদ্দেশ্যর থাবাতে আমরা জড়িত। আমরা কথাই বলি কিন্তু বাস্তব করতে সেটা হয় না। এই জন্যে এখনো সংস্কারের ক্ষেত্রে, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন যদি একেবারে স্বাধীন, এখানে কেউ হস্তক্ষেপ করবে না, করতে পারবে না, সেই রকম যদি হয় তাহলে দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশে দুর্নীতি মানে বর্তমানে কি সেটা স্বাধীন নয়? আমার মনে হয় এখনো স্বাধীন না। এখনো সেক্ষেত্রে কি আইনি সংস্কারের প্রয়োজন আছে, বা অন্য কোনো বিষয়, প্রশাসনিক সংস্কার অথবা রাজনৈতিক যে হস্তক্ষেপ, কোন বিষয়টাকে আপনি গুরুত্ব দিচ্ছেন? যেটা সংস্কার হওয়া দরকার ওইটা এখনো সংস্কার হয় নাই। বিশেষ করে রাজনৈতিক হস্তক্ষেপ এখনো আছে। আচ্ছা এখনো আচ্ছা, আছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতেই তো যে হস্তক্ষেপটার কথা উঠে আসছে এখন, বিশেষ করে আমরা শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে যেটা দেখতে পাই, নিয়োগ বদলি, এই যে বিষয়গুলো রয়েছে আর কি, সেগুলোর ক্ষেত্রে প্রত্যেকবারই দেখা যাচ্ছে যে এই দুর্নীতির একটা কথা চলে আসে। বদলি, নিয়োগ, বিশেষ করে বিচারাঙ্গনে আমরা সেটা শুনতে পাই। এটা কেন? মানে এটার রুটটা কোথায় বলে আপনার মনে হয়? এটা তো ধরেন যে আর কি আমরা একটা এমন সমাজ ব্যবস্থার মধ্যে চলে আসছি জি যে আমরা একটা তদবির করতে পারি, জি আমরা একটা সুবিধা নিতে পারি। তো এই দিক থেকে হচ্ছে ওই রাজনৈতিক প্রভাবটা যে যেমন আছে, জি সরকারি কিছু আছে যারা দুর্নীতির সাথে জড়িত, জি কিছু আর্থিক লেনদেন, কিছু আর্থিক সুবিধা, সেটার জন্য যেরকম হচ্ছে, সেক্ষেত্রে আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য জি। এবং কি বিচার বিভাগ, বিচার বিভাগ, মানে কোনোটাই কি বাদ যাচ্ছে? কোনোটাই বাদ যাচ্ছে না। হ্যাঁ। এবং কি তিনটা যদি আমরা সঠিক পর্যায়ে আনতে পারি, জি, দুর্নীতি কিন্তু অনেকাংশেই কমে কমে যায়। যাবে। আপনি যদি আর কি শিক্ষা খাতে যে ব্যবস্থাটা আছে সেটা যদি আমরা সঠিকভাবে দুর্নীতি মুক্ত রাখতে পারি, জি, সমাজ ব্যবস্থাটাই পাল্টে যাচ্ছে। আলটিমেটলি আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারা ভবিষ্যৎ প্রজন্মরা আর কি আমরা একটা সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারছি। সেটাই। এবং কি আপনি যদি বিচারালয়ের কথা বলেন, বিচারাঙ্গনের কথা, সেটাও যদি আর কি স্বজনপ্রীতি, দুর্নীতি এইসবের বাইরে যদি আমি বলি যে তাদের পদোন্নতিটাও যদি ওভাবে স্বচ্ছতার সাথে হয়, তাদের নিয়োগ প্রক্রিয়াটা যদি স্বচ্ছতার সাথে হয়, তাহলে আমরা ভালো জাজ পাবো, ভালো একটা বিচারাঙ্গন পাবো, ভালো একটা বিচারও আমরা, জাজমেন্টটাও ভালো আশা করতে পারি। যে ক্ষেত্রে স্বজনপ্রীতি নাই, যে ক্ষেত্রে কোনো আর্থিক অনিয়ম দুর্নীতি নাই, সেক্ষেত্রে তার কোনো বাধা থাকতে পারে না যে আমি কারো অনুগ্রহে, কারো দয়ায় আমি এই জায়গাটা, আমি চেয়ারটা হোল্ড করেছি, সেক্ষেত্রে তার কোনো কি প্রেশার থাকবে না। সে স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে, সে তার বিচার করতে পারবে। এরকম বিচারাঙ্গন হোক, সেটা স্বাস্থ্য খাত হোক, সেটা শিক্ষা খাত হোক, প্রত্যেকটা সেক্টরকেই আসলে দুর্নীতি মুক্ত করতে হবেই আমাদের। এই রাষ্ট্রটাকে, এই সমাজটাকে আমরা যদি পরিবর্তন করতে চাই। এক্ষেত্রে একটা জিনিস কি আছে, যেটা হচ্ছে যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে। তাদের কোনো ভূমিকা এখানে আছে নাকি? তাদেরকে যে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, জবাবদিহিতাটা নিশ্চিত করা, সেটা না করতে পারলে কি দুর্নীতিটা আরো বেড়ে যাচ্ছে কিনা? না, আমি তো মনে করি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, জি, তাদের কোনো অপরাধ আমি দেখি না। আচ্ছা, এটা আমরাই অপরাধী। কারণ আপনি একটা লোক অন্যায় করছেন, অপরাধ করেছেন, ফৌজদারি অপরাধ করেছেন, তার যদি গ্রেপ্তার করি, আমি ফোন করি যে ওনাকে ধরা যাবে না, আচ্ছা, ওনাকে ছেড়ে দেন, উনি আমার দলের লোক, আমার আত্মীয়, এটা কেন বলবেন? সে অপরাধ, আপনার দলের লোক হলে সে অপরাধ করতে পারে না। মানে অপরাধীকে অপরাধী হিসাবেই। হ্যাঁ, এটাই তো সমস্যা, ওনাদেরকে সঠিকভাবে আমরা কাজ করতে দিই না। আচ্ছা, না আমার ছেলে তো
অন্যায় করলেও কিন্তু সে আমার ছেলে, ধরা যাবে না। কোন নেতারা বলুক যে আমরা এরকম ফোন করব না, আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছে তারা নিজস্ব গতিতে, হ্যাঁ, তারা ন্যায়সঙ্গতভাবে কাজ করবেন, তাদের যেভাবে বিধিবদ্ধ আছে সেভাবে কাজ করবেন, তাইলে দেশে আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটবে না। আইন শৃঙ্খলা অবনতি ঘটার ক্ষেত্রে আমি মনে করি আমরাই দেই, তাদেরকে আমরা ইন্টারফেয়ার করি, তাদেরকে আমরা কাজ করতে দিই না, সেটাই সমস্যা। এটা আমরাই করতেছি মূলত, আমাদেরকে সত্য হইতে হবে। সেটা কিভাবে সম্ভব? মানে বাংলাদেশের মানুষকে আপনি পরিবর্তন করতে চাইলে কি একটা সিস্টেমটাকে পরিবর্তন করলে হবে না? মানুষের বেসিক চেঞ্জটা দরকার। বেসিক তো অবশ্যই চেঞ্জ। আমি যে অপরাধ করি, আমার অপরাধটা, আমি বড় লোক, আমি নেতা, এই জন্যে আমার অপরাধটা আমি যা ইচ্ছে তাই করে যাব। দেশটা তো চালায় মূলত রাজনীতিকেরা। তাহলে রাজনৈতিক দলের ভিতরে যে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করাটা কতটা জরুরি এই দুর্নীতি কমাতে? প্রত্যেকটা দলেরই দোষ ত্রুটির ঊর্ধ্বে কেউ না, ভুল ত্রুটি থাকবে, সংশোধনের সুযোগ আছে। এবং কি আমার মনে হচ্ছে যে আমার দল, তারপর হচ্ছে ভিন্ন যে আরো অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, সবাই চাচ্ছে সংস্কার করার জন্য। তার দলের কিছু আগের যে নীতি নির্ধারণী যেগুলি ছিল বা যেসব সংস্কারের প্রয়োজন, দলেরও সংস্কারের প্রয়োজন, দলেরও একটা আত্মসমালোচনারও একটা জায়গা থাকা উচিত, যে আমার এখানে ভুল হচ্ছে বা আমার এটা বলতে হবে যে এখানে ভুল হচ্ছে, এটা সংশোধন করতে হবে। এটা না হলে আসলে কোনোদিনও সম্ভব না। আমরা মুখে যতই বলি না কেন, আসলে বাস্তবে সেটা সম্পর্ক থাকবে না, হয়তো বা সম্ভব হবে না। আমি ওনার সাথে একটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে মনে করুন ফ্যাসিস্ট যারা 5ই আগস্টের আগে পরে এই যে অস্ত্র হাতে নিয়ে গুলি করেছেন, আচ্ছা, বিভিন্ন হত্যা মামলা এবং বিভিন্ন ফৌজদারি অভিযোগে যে মামলাগুলো হয়েছে, ওই মামলার আসামি, আচ্ছা, যখন থানায় কোনো পুলিশ গ্রেপ্তার করলো, আমি বলি যে না, সে আমাদের লোক, আমি গিয়ে তদবির করতেছি। আচ্ছা, তাহলে ওরা কিভাবে কাজ করবে? মানে মূল বিষয় হচ্ছে অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করা। এখানে আমরা তাদেরকে আবার নিজের লোক হিসেবে যে দাবি করতেছি, তাহলে তো আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, আমরা নিজেরাই অন্যায়কে জিয়ে রাখতেছি। সেক্ষেত্রে আসলে নাগরিকদের নিজস্ব যে ভূমিকাটা কতটা জরুরি এবং সেটা কিভাবে রাখতে পারে? এখানে জনসচেতনতা বাড়াতে হবে। জনসচেতনতা বাড়ানোর সাথে সাথে আমার যেটা মনে হয়, এই দুর্নীতি সম্পর্কে এবং নৈতিকতা সম্পর্কে আমাদের শিক্ষা খাতকে আরেকটু বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আচ্ছা, আপনি ছোট বয়স থেকে শিক্ষার আমাদের বিভিন্ন সাবজেক্ট আছে, সেখানে তাদেরকে ছোট বাচ্চাদের মাথায় এটা ঢুকিয়ে দিতে হবে যে নৈতিকতাটা খুব প্রয়োজন, সততা খুব প্রয়োজন। ওটা যদি আর কি আমরা শিক্ষা ব্যবস্থায় ঢুকাতে পারি, এটা একটা আর কি প্রতিষ্ঠানে এটা থাকবে। বিভিন্ন বাংলা, আমরা তো ছোটবেলায় পড়েছি যে সততা মহৎ গুণ, এভাবে লেখাপড়ার ভিতর ছিল, বাট সেটা কার্যকর হচ্ছে না কেন? পড়ালেখার পাশাপাশি নৈতিকতাটা, সামাজিক আমাদের অনেক দায়বদ্ধতা আছে সমাজে। শুধুমাত্র আমি এটা যে আর কি রাষ্ট্রের উপর দায়িত্বটা চাপিয়ে দিব সেটা না, আমার সমাজ থেকে, আমার প্রথমে আমার নিজের ব্যক্তি থেকে করতে হবে, আমার ঘর থেকে আনতে হবে। আমি যদি আমার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করি, আসল জায়গা এটাই হচ্ছে আমার মনে হয় যে আমার ঘরটা, আমার সন্তানকে আমি কিভাবে তাকে বড় করছি, যে আমার সন্তানকে বলতে হবে যে দুর্নীতিটা কি, সেটা যে একেবারে বড় পর্যায়ে, ছোট থেকেই কিন্তু আস্তে আস্তে বড় পর্যায়ে দুর্নীতিটা হয়। তো একটা বাচ্চাকে যখন আমি ছোটবেলা থেকে এই দুর্নীতি সম্পর্কে জানাবো যে না বাবা বা মা, তোমাকে এই কাজটা করা যাবে না, এই কাজটা করলে এটা অন্যায়, বা আমরা এইভাবে চলবো না, তুমি আরেকজনের একটা বড় কিছু দেখে পরিবার থেকে শিক্ষাটা নিতে হবে, এরপরে সমাজে, এরপর সেটা সমাজ থেকে বৃহৎ আকারে সেটা রাষ্ট্রে। হ্যাঁ, এবং কি আমাদের বিভিন্ন সংগঠন আছে, এই যে আপনার দুর্নীতি দমনের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন কমিটি করে করে এগুলা প্রতিরোধের বিভিন্ন সেল টেল আছে, সেগুলাকে শুধু ওই ছোট কমিটি করলে হবে না, শুধুমাত্র একটা দিন উদযাপন করলে হবে না। ওই দুর্নীতি দমনের একটা এটা প্রয়োগ থাকতে হবে, প্রচার থাকতে হবে এবং প্রসার থাকতে হবে, এবং আমাদের সদিচ্ছা থাকতে হবে। আচ্ছা, এই যে দুর্নীতি কিছুটা কমানো বা রাষ্ট্রযন্ত্রের যে সংস্কারটা, সেটার জন্য কি আসলে কোনটা বেশি দুর্বল বা কোনটা বেশি প্রয়োজন? যেখানে কি আইনটা তো আমরা যতটুকু জানি আছে, সে আইনের প্রয়োগটা কি কম, নাকি আইনের বাস্তবায়নটা হচ্ছে না? কোনটা? আইনের বাস্তবায়নটা হচ্ছে না। তো আচ্ছা, যে দুর্নীতি করে তাদের এই শাস্তির ক্ষেত্রে যেভাবে দ্রুত মামলা নিষ্পত্তি হওয়া এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এবং সেটা যদি ফলাও আকারে প্রচার, তাহলে এই যে অপরাধ করলে, অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তিটা হইতে হবে। যেমন
আমি তো মনে করি যে যত লোভী হোক না কেন, শেখ হাসিনার মতো অপরাধ আর কেউ করবে না, যারা পালিয়ে গেছে। কারণ অপরাধ করলে সে যে কোনো সময় পালাইতে হবে, ফাঁসির কাজটা ঝুলতে হবে। এই যে দৃষ্টান্ত শুরু হচ্ছে, এই যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাটা করতে হবে। আরেকটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে যে ধর্মীয় মূল্যবোধটা থাকতে হবে, আল্লাহকেও ভয় করতে হবে। আমাকে সময়ের ব্যবধানে মৃত্যুর মুখে যাইতে হবে, পরকালের জবাব দিয়ে এটাও মানুষের অন্তরে আসতে হবে। আচ্ছা, দুর্নীতি বিষয়ক আমরা দেখি যে বাংলাদেশে প্রচুর মামলা হচ্ছে, বড় বড় রাঘব বোয়ালরা এই মামলার আসামি হচ্ছে। এখন এই মামলাগুলো হওয়ার পরও দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে ফাঁক গলিয়ে তারা বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে কি আপনার যে বিচার প্রক্রিয়াটা, সেটা স্বচ্ছতা কি আর একটু জরুরি, নাকি এখানে মানে বিচারের যে সিস্টেমটা রয়েছে সেটার মধ্যে কোনো ফাঁক রয়েছে? না, দুর্নীতি দমন কমিশন তো যথেষ্টভাবে ওনাদের দায়িত্ব পালন করছে, আইনও যথাযথভাবে আছে। শুধু আর কি আপনার যে বলতে পারবো না যে এটা হচ্ছে না, হচ্ছে দুর্নীতি যেগুলো হচ্ছে তার, কিন্তু এটা যে স্বচ্ছতার সাথে এগুলা ওই যে আপনার বিচার করতে হবে, বিচার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে হবে, এটাকে লিঙ্গার করা যাবে না। অতি দ্রুত আর কি আপনার দ্রুত সময়ের মধ্যে তদন্তটা দেখা যায় যে অনেক দীর্ঘায়িত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি আর কি যত বেশি আপনি ডিলে করবেন তত বেশি দেখা যাচ্ছে যে আপনি আর কি ন্যায় বিচারটা হচ্ছে না, আর কি ডিলে হয়ে যাচ্ছে। যারা দুর্নীতি করছে প্রকৃত অপরাধী তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আর কি যদি আমরা কি দ্রুত সময়ের মধ্যে যদি এটা তদন্তটা করা যায়, এবং কি ওই যে যেটা বললেন ভাইয়া, যেটা বললেন যে প্রকৃত অপরাধী তাকে যদি সবার সামনে একটা যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে নিশ্চয়ই এই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা, এখন তো ধরেন একটা সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকটা জিনিসই সোশ্যাল মিডিয়ায় চলে যায়। একজন দুর্নীতিবাজের তথ্যগুলো কি সোশ্যাল মিডিয়ায় সেভাবে উঠে আসে, অথবা সোশ্যাল মিডিয়া এক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে? সোশ্যাল মিডিয়া তো আসলে আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী অরিজিন বিষয়টা। এখন অনেক সময় সাংবাদিকরা কি করেন, কম বেশি বাড়াইয়া অথবা কমাই অনেক কিছু লেখে, কিন্তু আমার সামনে একটা ঘটনা করলো, আমি এটা ছবি তুলে আমি নিজে দিলাম, এখানে আমি কমাইও নাই কিছু বাড়াইও নাই। তো সোশ্যাল মিডিয়া সত্যতার ক্ষেত্রে, সত্যটা প্রচারের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখতেছে। তো এখন একটা অপরাধ হলো, সেখানে কিভাবে হলো আমি জিনিসটা ফেসবুকে তুললেও সোশ্যাল এই যে মাধ্যমে আমি যদি প্রচার করি, এটা সংশ্লিষ্ট বিভাগ যদি দেখে, এক্ষেত্রে এটা এই সূত্র ধরে তারা আইনগত ব্যবস্থা নিতে পারে। আপনি দেখেন যে সকল হত্যাকাণ্ড এখন হচ্ছে, সেদিন ঢাকাতে একটা লোককে পাথর মেরে মেরে যেভাবে চাঁদার জন্য মেরে করেছে, সেখানে এটাকে এই যে কমানো এবং বাড়ানোর কোনো সুযোগ নেই। সত্যিকার বিষয়টা সোশ্যাল মাধ্যমে কি করলো, প্রচার করলো। আমার মনে হয় এইভাবে আমরা যেখানে আছি সামাজিক এই যোগাযোগ মাধ্যমে যদি আমরা সত্য বিষয়টা তুলে আসতে পারি, এটা সংশ্লিষ্ট বিভাগ অবশ্যই পাবে। আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাকে সর্বশেষ একটা ছোট প্রশ্ন করতে চাই। সামনে তো নির্বাচন আসছে, নির্বাচনে এই মানে নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে দুর্নীতিটা কিভাবে কমানো যায়? নির্বাচনী ব্যয়টার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুর্নীতিটা অনেক সময় ঊর্ধ্বে উঠে যায়। এই জন্য আসলে একটা তুলে ধরা দরকার যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করবে তারা কত টাকা, এই নির্বাচনী আর কি একটা দল হোক, একজন প্রার্থী হোক, তার ব্যয় কেমন হবে, সে কত টাকা ব্যয় করছে এই নির্বাচনের জন্য, সে এই ব্যয়ের উৎসটা কোথায়। হ্যাঁ, সেটা যদি আমরা স্বচ্ছতার মাধ্যমে তুলে ধরে অথবা নির্বাচনের পরেও যদি একটা হিসাব দেয়, তাহলে মনে হয় আমার মনে হয় যে তাহলে এই স্বচ্ছতাতে চলে আসে। এই যে বিশাল অঙ্কের একটা ব্যবধান, একজন হয়তো খুব ভালো একজন প্রার্থী, যার আর কি তার সমাজে বা তার এলাকায় তার খুব গ্রহণযোগ্যতা আছে, কিন্তু আর্থিকভাবে সে খুব সচ্ছল না, কিন্তু দেখা যাচ্ছে সচ্ছল না আর কি, হয়তো তার অনেক টাকা নাই, কোটি টাকা নাই, কিন্তু তার জনপ্রিয়তা আছে। কিন্তু অপোজিট পক্ষে দেখা যাচ্ছে আরেকজন কম গুরুত্বপূর্ণ বা সে অত বেশি জনপ্রিয় না হওয়ার পরেও সে এই যে বিশাল একটা টাকার অ্যামাউন্ট খরচ করে সে আর কি একটা জায়গাটা বিজয়ী হওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা অনেক সুন্দর বলেছেন অ্যাডভোকেট লিনা, অ্যাডভোকেট কবির সাহেব। আমরা ভবিষ্যতে হয়তো আরো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসলে দুর্নীতিটা শুধু একটা সমাজে নয়, পুরো একটা দেশকে অচল করে দিতে পারে, সেটাই আসলে এখন আমরা আজকের আলোচনাতেও উঠে আসলো। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন।
আমরা কথা বলবো হয়তো আগামী কোনো অনুষ্ঠানে, আগামী কোনো বিষয় নিয়ে। আইনের জটিল কোনো বিষয়কে সহজ করে তুলে ধরবার জন্যই আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম। খোদা হাফেজ।